আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো ক্যাম্পাস। সো এই ভিডিওতে আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইনডিপথ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো সর্বপ্রথমে ক্রিপ্টোকারেন্সির একটি বেসিক ডেফিনেশন এখানে দিয়ে রাখছি। ক্রিপ্টোকারেন্সি ইজ এ ডিজিটাল অর ভার্চুয়াল ফর্ম অফ মানি দ্যাট ইউজ ক্রিপ্টোগ্রাফি ফর সিকিউরিটি। সো এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। সো আমি সহজভাবে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সো ক্রিপ্টোকারেন্সি হলো আমরা বাস্তবে যে ধরনের মুদ্রাগুলা দেখে থাকি বা ব্যবহার করে থাকি, যেমন টাকা, ডলার, রুপি। সো ক্রিপ্টোকারেন্সিও এই ধরনের মুদ্রা ব্যবস্থা, কিন্তু এইটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নাই। এইটার কেবলমাত্র ডিজিটাল বা ভার্চুয়াল ফর্ম আছে, এবং এইটা আমি আগেও বলছি যে ব্লকচেন টেকনোলজি এবং ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদমগুলো দ্বারা সিকিউর, বা এইটা এর সিকিউরিটিটা প্রোভাইড করে আর কি। ঠিক আছে। সো ফিয়েট কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সির ভিতরে যে পার্থক্যটা, ফিয়েট কারেন্সি বলতে তো আমরা দেখলাম যে টাকা, রুপি বা ডলার, এগুলোকে বলা হয় ফিয়েট কারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সি হলো যে ইন্টারনেটের মাধ্যমে যে কারেন্সিগুলো আমরা ইন ফিউচার ইউজ করব এবং বর্তমানেও আমরা অনেকে ইউজ করতেছি, সেটা ক্রিপ্টোকারেন্সি। সো এইগুলোর অনেক অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সো সেইগুলো নিয়ে আমরা এই পরবর্তীতে স্লাইডগুলোতে আলোচনা করব। সো প্রথমেই ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় যে সুবিধাটা আলোচনা করতে হয় সেটা হলো সিকিউরিটি ইস্যু। সো আমরা ফিয়েট কারেন্সি বলতে আমরা মূলত টাকা নিয়ে এখানে উদাহরণ দিব। সো আমরা ফিয়েট কারেন্সির ক্ষেত্রে যে টাকাটা ইউজ করে থাকি, আমরা তো জানি টাকা কি দিয়ে তৈরি হয়। টাকা মূলত কাগজ দিয়ে তৈরি হয়, এবং এই টাকাটা মানে কাগজ দিয়ে তৈরি হওয়ার কারণে এইটা কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে বা হারায় যাইতে পারে বা কেউ চুরি করে নিয়ে যেতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এই টোটালটা তো মানে ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত, আর এইটা তো মানে ক্রিপ্টোগ্রাফিক সিকিউরিটি, মানে বিভিন্ন হ্যাশিং অ্যালগোরিদমগুলো, যেমন প্রুফ অফ স্টেক, প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ হিস্ট্রি, এই বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, এইগুলো দ্বারা নিয়ন্ত্রিত। এক কথায় সহজভাবে বলতে গেলে এইটা কোডিং বা প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে। সো এর জন্যে মানে আমাদের এইটা হারায় যাওয়া বা চুরি হওয়া বা হ্যাক হওয়া মানে নেয়ার ইম্পসিবল। এটা একদম ইম্পসিবল এমন না, বাট নেয়ার ইম্পসিবল। ঠিক আছে। এইটা সবচেয়ে বড় যেই কারণ সেটা হলো ওই যে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমগুলো, প্রুফ অফ স্টেক, প্রুফ অফ ওয়ার্ক। আমরা পরবর্তীতে এইগুলো আরো বিস্তারিত জানবো, এখন অতটা মানে জানতে হবে না আর কি। সো এই বিষয়টা অন্তত জেনে রাখেন যে সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফিয়েট কারেন্সির চেয়ে ক্রিপ্টোকারেন্সি অনেক এগিয়ে। ঠিক আছে। সো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো কন্ট্রোল। সো ফিয়েট কারেন্সির ক্ষেত্রে আমরা জানি ফিয়েট কারেন্সি বা এই আমাদের যে টাকাগুলো ইউজ করে, এই টাকাটা কন্ট্রোল করে কে? এটা সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট। আমাদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেমন আমাদের টাকাকে কন্ট্রোল করে, বা গভর্নমেন্ট এই টোটাল মনিটরি সিস্টেমটাকে কন্ট্রোল করে। বাট ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে মানে ব্যক্তিগত বা সেন্ট্রাল কোনো অথরিটি নেই যে এই মনিটরি সিস্টেমটাকে কন্ট্রোল করবে। এইটা ব্লকচেন টেকনোলজির দ্বারা নিয়ন্ত্রিত, এবং এইটা পুরোটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ। ঠিক আছে। ডিসেন্ট্রালাইজ বলতে এখানে যেই নোটগুলো থাকবে বা যেই ইউজারগুলো থাকবে তারাই হচ্ছে এই মানে মুদ্রা ব্যবস্থার বা এই যেই মুদ্রাগুলো থাকবে সেটার ওনার। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে আপনাদের কাছে সাপোজ বিটকয়েন আছে, আপনাদের কাছে যেই পরিমাণে বিটকয়েন থাকবে, সাপোজ 0.5 বা 0.001 বিটকয়েন। সো বিটকয়েন যেহেতু সাপ্লাই অনেক, এই জন্য কম করে বলতেছি, আপনার কাছে যদি একটা বিটকয়েন থাকে, ওই একটা বিটকয়েনের উপর টোটাল নিয়ন্ত্রণটাই থাকবে আপনার। ঠিক আছে। ওইখানে কোনো সেন্ট্রাল ব্যাংক থাকবে না, বা গভর্নমেন্ট আপনার ওই একটা বিটকয়েনের কোনো ধরনের কন্ট্রোল নিতে পারবে না। ঠিক আছে। সো এই জন্যে এই কন্ট্রোলের দিক থেকেও আমাদের ফিয়েট কারেন্সির চেয়ে ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেক এগিয়ে। ঠিক আছে। দেন পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এখন এইখানে একটা জিনিস উদাহরণ দিতে হয়। ফিয়েট কারেন্সির ক্ষেত্রে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের সাপোজ এখানে বিকাশের উদাহরণ দিতে পারি, বিকাশ, এগুলোর ক্ষেত্রে যদি কোনো ইললিগাল ট্রানজ্যাকশন হয় বা ইললিগাল অ্যাক্টিভিটি হয়, এক্ষেত্রে আমরা করি কি, এক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, করে যে প্রবলেমটা আমাদের হবে সেই প্রবলেমটা সলভ করে নিতে হবে। বাট ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এত ঝামেলার কোনোই দরকার হয় না। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সিরই একটা ব্লক এক্সপ্লোরার থাকে। ঠিক আছে। সো যেই ব্লক এক্সপ্লোরারের মধ্যে আমরা যদি সেই ক্রিপ্টোকারেন্সির বা ক্রিপ্টো ওয়ালেটের জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিই, দিয়ে ওই অ্যাড্রেসটা জাস্ট স্ক্যান করি, তাহলে ওই অ্যাড্রেসের A to Z ট্রানজ্যাকশন এবং হিস্ট্রিগুলো আমাদের সামনে ডিসপ্লে হবে। সো এইগুলো আমরা পরবর্তীতে আরো লাইভ আকারে দেখবো, এখন জাস্ট মানে কনসেপশনটা ক্লিয়ার করার জন্য আর কি বলতেছি। সো এই ক্ষেত্রেও আপনারা হয়তো বুঝতে পারতেছেন, অবশ্যই আমরা মানে বারবার ব্যাংকের দ্বারস্থ হইতে কারোই ভালো লাগবে না আপনাদের কোনো ট্রানজ্যাকশন মানে ইলিগাল ট্রানজ্যাকশন হইলে, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আমরা সহজেই ওইটা চেক করতে পারি, এবং কোন ওয়ালেট থেকে কোথায় কি ট্রানজ্যাকশন হচ্ছে A to Z যে কেউ এটা চেক করতে পারবে। ঠিক আছে। সো এইটা অনেক বড় একটা সুবিধা।
দেন পরবর্তীতে অ্যাক্সেসএবিলিটি। সো অ্যাক্সেসএবিলিটির ক্ষেত্রেও বলতে হয় যে ফিয়াট কারেন্সির ক্ষেত্রে আমরা যে ট্রানজ্যাকশন করি, আপনারা এখানে ছোটখাটো ট্রানজ্যাকশনের কথা চিন্তা করেন না, বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশনের কথা চিন্তা করেন। আপনারা যদি 1 বিলিয়ন বা 2 বিলিয়ন টাকা যদি ট্রানজ্যাকশন করতে চান, তাহলে কি করবেন? এইটা কি আপনারা ব্যাংকের যেই নিজস্ব অ্যাপ থাকে, যেমন বিকাশের ক্ষেত্রে তো এটা পারবেনই না, এটা লিমিটেড থাকে। বাট বড় বড় ব্যাংকের ক্ষেত্রেও আপনি অ্যাপ দিয়ে কি এটা ট্রানজ্যাকশন করবেন? কখনোই না। আপনি যখন অ্যাপ দিয়ে এটা ট্রানজ্যাকশন করবেন, তার চেয়ে অবশ্যই সিকিউর মনে হবে ব্যাংকে যেয়ে সেখানে একটা অথেন্টিক ভাবে এই ট্রানজ্যাকশনটা করা। বাট ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এত ঝামেলা ব্যাংকে যে এই হ্যান ত্যান করা, বা ব্যাংক এখানে আপনাকে তো বিভিন্ন রেস্ট্রিকশন দিবে। আপনি যদি 5 লাখ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করেন, যান এই ফর্ম পূরণ করেন, এইখানে ধরেন এই করেন সেই করেন, এটা আপনি যদি ডিপোজিট করতে চান বা ব্যাংক থেকে কোনো কিছু টাকাটা উইথড্র করতে চান, তাহলেও আপনাকে এই সেম ধরনের হ্যাসেলটা সইতে হবে। বাট ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা নাই। আপনার কাছে জাস্ট যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে আর আপনার একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট থাকে, তাহলেই আপনি ইজিলি যে কোনো জায়গা থেকে যে কোনো পরিমাণে অ্যামাউন্টই ট্রানজ্যাকশন করতে পারবেন। সেটা $1 মিলিয়ন হোক, 2 মিলিয়ন, 3 মিলিয়ন বা $1 বিলিয়ন হইলেও সেটা কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? সো এইটা এই জন্যই এত সুবিধাজনক অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে। সো এতক্ষণ পর্যন্ত তো আমি ক্রিপ্টোকারেন্সির কেবলমাত্র অ্যাডভান্টেজ গুলো বললাম, যার কারণে আপনাদের মনে হইতে পারে ক্রিপ্টোকারেন্সি খুবই ভালো, আমরা ক্রিপ্টোকারেন্সি ইউজ করা শুরু করে দিই। সো আসলে বিষয়টা অতটাও সহজ নয়। ক্রিপ্টোকারেন্সির কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এখানে বেশ কিছু আমি ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরছি। সবচেয়ে বড় এখানে যে ডিসঅ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে লিগ্যালিটি। সো ক্রিপ্টোকারেন্সি কিন্তু বাংলাদেশ সহ এখনো অনেক দেশ, যেমন চীন, মেবি মালয়েশিয়া, এই বড় বড় কান্ট্রিগুলোতেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি এখন পর্যন্ত বৈধ না, ঠিক আছে? সো এটা বৈধ না হওয়ার পিছনের সবচেয়ে বড় যে কারণটা, সেটা হলো এই যে ইললিগাল অ্যাক্টিভিটি। সো এই ক্রিপ্টোকারেন্সি দ্বারা বর্তমানে সবচেয়ে বেশি যে জায়গায় এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয়, সেটা হচ্ছে ডার্ক ওয়েব, ঠিক আছে? সো ডার্ক ওয়েবে হ্যাকাররা বিভিন্ন দুষ্কৃতিকারী যে লোকগুলো আর কি, সেগুলো আমি ভিডিওতে আনতে চাচ্ছি না। সো তারা কিন্তু ইললিগাল ট্রানজ্যাকশনের জন্যই এই ক্রিপ্টোকারেন্সি গুলো বর্তমানে ইউজ করে থাকে, ঠিক আছে? কারণ এটা খুবই সিকিউর, এটা কেউ ট্র্যাক করতে পারতেছে না, এটা অনেক সুবিধা আছে। সো এই জন্য এরা কিন্তু এটা ইউজ করে থাকে, এবং এর ভয়ে যে যাতে এই ধরনের খারাপ কার্যকলাপ যাতে দেশের ভিতরে না জড়ায়, এই জন্যই বড় বড় দেশ বলতে যেগুলো একটু সিকিউরিটি ইস্যু নিয়ে চিন্তা করে বেশি, তো সেই দেশগুলা কিন্তু এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সিকে লিগ্যালিটি দেয় নাই, ঠিক আছে? সো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আর কি। সো এর পরবর্তীতে যে ডিসঅ্যাডভান্টেজটা, সেটা হলো এই ক্রিপ্টোকারেন্সির স্ট্যাবিলিটি। সো আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি ইউজ করেন, তারা হয়তো বা জানবেন যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুবই ভলাটাইল। এটার প্রাইস কিন্তু থেকেই অনেক আপ হয়ে যায়, আবার অনেক ডাউন হয়ে যায়। এইটার পিছনেও অনেক কারণ আছে। মুখ্য কারণ হলো যখন এই যে বড় বড় যখন যুদ্ধ শুরু হয়, যেমন এখন রাশিয়া ইউক্রেন আছে, বা এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে বা সিরিয়ার ভিতরে যে যুদ্ধগুলো হচ্ছে, এই জন্যও কিন্তু এটা অনেকভাবে এটা কন্ট্রোল করে, বা এই ক্রিপ্টোকারেন্সি যে প্রাইসটা, এই প্রাইজের উপরে খুব এগুলোর ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? সো এটা আদার যে শেয়ার মার্কেট বলেন বা ফিয়াট কারেন্সির যে মার্কেটগুলো বলেন, সেইগুলোতে যেই ধরনের ইম্প্যাক্ট ফেলে, এইখানেও ইম্প্যাক্ট ফেলে, বাট এইটার ক্ষেত্রে একটু বেশি, কারণ এটা এমনিতেই রিস্কি স্পট। আর এইখানে যেহেতু সবাই এখনো এটা লিগ্যালিটিও নাই, সবাই ইউজও করে না, সো এই জন্য এইটার প্রতি এর ভলাটাইলিটি এই জন্য আরেকটু বেশি হয়ে যায়, ঠিক আছে? সো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তার পরবর্তী ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে স্ক্যামিং। সো ক্রিপ্টোকারেন্সি আপনারা জানেন যে এটা নতুন একটা প্রযুক্তি, আর বাংলাদেশের ক্ষেত্রে তো এটা একদমই প্রায় নতুন। বাইরের দেশগুলো যেমন ইউএসএ, ইউকে বা ভেনেজুয়েলা, ওইগুলোতে তো অবশ্যই এটা অনেক আগে এখনো অ্যাডাপ্ট করে নিয়েছে। বড় বড় দেশগুলো যেমন EI সালভাদর নামের একটা দেশ আছে, যেই দেশ কিন্তু বিটকয়েনকে পিওরলি তাদের নিজস্ব যে কারেন্সি আছে, সেই কারেন্সির দ্বারা ট্রানজ্যাকশন করার লিগ্যালিটি দিয়ে দিয়েছে। বাট বাংলাদেশ এখন পর্যন্ত তো অতটাও আইটির দিকে এক্সপার্ট হয় নাই, ঠিক আছে? সো যেহেতু টেকনোলজির দিকে অতটাও বাংলাদেশে এক্সপার্ট না, এই জন্য বিভিন্ন যারা একটু এক্সপার্ট, যারা একটু এই বিষয়গুলো বেশি জানে, তারা কিন্তু স্ক্যামিং এর অনেক রাস্তা এখানে দেখে থাকে, ঠিক আছে? সো আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগেই অনেক ফেক এক্সচেঞ্জার, যেমন একটা ট্রেডিং বট নামাইছিল যে আমাদের এলাকায় কিছুদিন আগে, MTFE বেবি নাম। সো ওই ধরনের বিভিন্ন স্ক্যামিং সাইট গুলা বা MLM সাইট গুলা আসে, এই মার্কেটটাকে কিন্তু বিভিন্নভাবে স্ক্যামিং করার চেষ্টা করে, ঠিক আছে? এবং এটা যেহেতু নতুন একটা জায়গা, নতুন একটা স্কোপ, এখানে কিন্তু আর্নিং এরও হিউজ পরিমাণে অপরচুনিটি আছে। আর এই আর্নিং এর অপরচুনিটি গুলাকে মিথ্যাভাবে কাজে লাগায় স্ক্যামাররা, ঠিক আছে? কাজে লাগায় এইখানে কিন্তু স্ক্যামিং এর একটা সুযোগ ওরা তৈরি করে দেয়, ঠিক আছে? সো এইটা কিন্তু একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ। আর
আহ, এই যে এতগুলো ডিসঅ্যাডভান্টেজ দেখলেন, দেখে তো আপনারা হয়তো বা মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতে পারেন যে ক্রিপ্টোকারেন্সি ইউজ তাইলে করাটা বেটার নাকি বেটার না। সো এইটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেবেন, বাট আমি আমার নিজের ওপিনিয়ন দিতে পারি। আমার নিজের ওপিনিয়ন হলো আজ থেকে 5 বছর, 10 বছর বা 20 বছর পরে হলেও এই ক্রিপ্টোকারেন্সি পুরো ওয়ার্ল্ডের একটা পেমেন্ট সিস্টেম হবে, ঠিক আছে। এর পিছনে আমার যুক্তিটা এইটাই যে এখন কয়জন মানুষ আছে যারা প্রযুক্তি সম্পর্কে একদম ইনডিপথ জানে, ঠিক আছে। এইটা কিন্তু টোটালটাই প্রযুক্তির খেলা। আর আমরা সবাই জানি যে টেকনোলজি, যেই দেশ টেকনোলজিতে যত বেশি আগায় থাকবে সেই দেশ কিন্তু সব দিক দিয়েই বেশি আগায় থাকবে, ঠিক আছে। সো বাংলাদেশ আমারও মনে হয় না যে এখনো টেকনোলজির দিকে খুব একটা বেশি আগাইছে। সো বাংলাদেশ সহ বাকি যে দেশগুলা ক্রিপ্টোকে এখনো অ্যাডাপ্ট করে নাই, আমি আশাবাদী যে ইন ফিউচার তাদের টেকনোলজিও বেশি গ্রোথ করবে এবং এই ক্রিপ্টোকারেন্সিকে লিগালিটি না দিয়ে তাদের আর কোনো ওয়ে থাকবে না, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার পার্সোনাল আর কি ওপিনিয়ন। সো এই ভিডিওতে এতটুকুই আলোচনা করতেছি। আমরা নেক্সট টপিকগুলো এখানে আমি লিখে রাখছি যে পরবর্তীতে কয়েন কি, টোকেন কি, বা ক্রিপ্টোকারেন্সি কিভাবে আর্ন করবেন বা বাইসেল করবেন, বা এই যে ইয়ারড্রপ মাইনিং, ফার্মিং, এই হাবিজাবি বিষয়গুলো, বা এনএফটি কিভাবে তৈরি করবেন, সেল দিবেন, এই বিষয়গুলো নিয়ে। এবং লাস্টের দিকে আমি চেষ্টা করব যে ক্রিপ্টোকারেন্সির যেই শর্ট টার্ম বা লং টার্ম ট্রেডিং এর জন্য যে চার্ট অ্যানালাইসিসগুলো আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস বা নিউজ বেস অ্যানালাইসিস, এই বিষয়গুলো এ টু জেড একটু মানে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি সময় হয়। এছাড়াও আপনাদের যে বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ আছে বা যে বিষয়গুলো মনে করেন যে ভিডিও দেওয়া উচিত, আপনারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্টে জানাবেন বা পার্সোনালিও জানাতে পারেন যে এই বিষয়গুলোতে ভিডিও দেন। সো আমি চেষ্টা করবো এই বিষয়গুলোতে ভিডিও বানানোর। সো দ্যাটস ইট। এই ভিডিওতে আর বেশি কিছু বলতেছি না। সো ভিডিওর শেষে আমি আবারও প্রথমের মতো একটি উক্তি মনে করাই দিতে চাই, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আপনি যত শিখবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। সো এটা প্রত্যেকটা ক্ষেত্রেই সত্য। সো বারবারই আমি কথাটা বলে আসতেছি। সো আই হোপ আপনারা এই মানে বিস্তারিত বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।